সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আজকে আমরা তোমাদের একটি কবিতা আবার আসিব ফিরে তোমাদের বৃত্তি পরীক্ষার জন্য এবং তোমাদের বার্ষিক পরীক্ষার জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কবিতা। তোমাদের একটু ঝামেলা হয়, একটু বুঝতে কষ্ট হয়, খুব কম ইনফরমেশন দেওয়া আছে, কিন্তু ভাবনার জগৎটা অনেক বেশি বড়। যখন এটা এই কবিতাকে কেন্দ্র করে যখন প্রশ্নগুলো আসে তখন সেটি হোক বহু নির্বাচনী প্রশ্ন বা সৃজনশীল প্রশ্ন, অনুধাবনমূলক প্রশ্ন, একবারে অনেক রকমের প্রশ্ন তো এটাকে ঘিরে আসে। তো আমাদের যেই মোটা দাগে যে প্রবলেমটি হয় সেটি হচ্ছে এই কবিতার যে আদ্যপান্ত যেই সরল ব্যাখ্যা আছে, যে লাইনভিত্তিক যে তথ্যগুলো দেওয়া আছে, কবির চিন্তাধারার সাথে এই ব্যাখ্যাগুলো আসলে আমাদের কিভাবে জানা উচিত সেটা সেভাবে আমরা জানি না বিদায় বা আমাদের জানা হয়নি বিদায় আমরা আমাদের এই টপিক কেন্দ্রিক যে প্রশ্নগুলো আসে সেগুলো সলভ করতে গিয়ে, সমাধান করতে গিয়ে বেশ আমাদের বেগ পেতে হয়। আজকে আমি তোমাদেরকে এই পর্বে, আমরা দুটি পর্বে এই টপিকের ক্লাস নিব। আজকে আমরা মূলত এই কবিতাটি, যে 14 লাইনের যে কবিতাটি আছে, এটির সরল ব্যাখ্যাটা তোমাদের সামনে করব, যাতে প্রত্যেকটা লাইনকে কেন্দ্র করে যে তথ্য, যে উপাত্ত, যেই ব্যাখ্যা জীবনানন্দ দাশ আমাদের সামনে দিয়েছে সেগুলো আমরা সরলভাবে এবং একটু পয়েন্ট আকারে যেন আমরা একটু বুঝতে পারি, সেদিকে আমরা যাব। প্রথমে আমি একটি লাইন নিচ্ছি, দেখো এই কবিতার প্রথম লাইনটি, আবার আসিব ফিরে ধান সিঁড়িটির তীরে এই বাংলায়। আমরা একটু যদি যাই, দেখো যে আবার আসিব ফিরে, আমাদের কবিতার নাম তো আবার আসিব ফিরে। হ্যাঁ, আবার আসিব ফিরে, আমরা একটু দেখি। আবার আসিব ফিরে, এই কবিতার মধ্যে একটা ভবিষ্যৎবাণী আছে, একটা প্রত্যাশা আছে। আমি যদি বলি কি আছে, একটা প্রত্যাশা আছে, আর আছে কি, একটা ভবিষ্যৎ ইচ্ছা আছে কবির। আমরা যদি আরেকটু করে বলি, কবির একটা অতৃপ্ত একটা বাসনা আছে। কবির একটি কি আছে বলতো? অতৃপ্ত বাসনা আছে। কবির একটা একটা চাওয়া আছে, কবির একটা, যে একটা আমরা বলতে পারি যে কি চিরন্তন একটা চাওয়া, কবির চিরন্তন একটা চাওয়া আমরা দেখতে পাচ্ছি। কবিতার যদি হেডলাইনটা আমরা একটু বিশ্লেষণ করি, চিরন্তন চাওয়া, তাহলে কি চাচ্ছেন? কবির একটা প্রত্যাশা আছে, কবির একটা ভবিষ্যৎ ইচ্ছা আছে, অতৃপ্ত একটা বাসনা আছে, চিরন্তন একটা চাওয়া আছে। কার কার প্রতি চাওয়াটা? চাওয়াটা তিনি কার থেকে চাইছেন? তাহলে আবার আসিব ফিরে, তিনি ফিরবেন, তিনি আসবেন, তিনি আসতে চান, তিনি ফিরে আসতে চান। কোথায়? কোথায় তিনি আসতে চান? তিনি তার জন্মদেশে আসতে চান, তিনি তার জন্মদেশে আসতে চান। কখন আসতে চান? তিনি বলছে আবার, তাহলে তিনি একবার তো আছেনই, তিনি তো বিদ্যমান, জীবিত আছেন, তিনি এখন আছেন। অর্থাৎ যখন তিনি কবিতাটা লিখছেন তখন তো জীবনানন্দ দাশ বেঁচে ছিলেন। তিনি যেহেতু বলেছেন আবার, তিনি ভবিষ্যতে আসতে চান। তিনি তাহলে তার মানুষের জীবনে দুইটা জীবন আছে, কবির জীবনও দুইটা জীবন আছে, একটা শুধু জীবন আর একটা অনন্ত জীবন। একটা, তিনি জীবিত আছেন, আবার তিনি কিছুদিন পরে শাশ্বত নিয়মে, তার কালের নিয়মেই, শাশ্বত নিয়মেই, যে সত্য নিয়মে তাকে পৃথিবী ছেড়ে চলে যেতে হবে, সেক্ষেত্রে সেই জীবনটাকে বলা হচ্ছে মৃত্যু পরবর্তী জীবন বা মৃত্যুর জীবন বা অনন্ত জীবন বা পরকাল, যেটাকে আমরা বুঝি। কবি সেই জীবনকে ইঙ্গিত করে বলছে আবার, আবার আসিব, আসিব, মানে তিনি আসবেন, ফিরে ফিরে আসবেন, প্রত্যাবর্তন করবেন, তিনি আবারও ফিরে আসতে চাচ্ছেন, আবারও জন্ম নিবেন, আবারও তিনি আসবেন। কোথায়? জন্মদেশে। জন্মদেশে কবি আসতে চান। এই আসতে চাওয়াকে, আসতে চাওয়াটাই হচ্ছে কবির প্রত্যাশা। কবি যে ভবিষ্যতে আসতে চাচ্ছেন এটি কবির ইচ্ছা। কবির যে একটা কামনা, একটা বাসনা, একটা 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 হৃদয়ে জমে থাকা যে একটা ইচ্ছা, সেটি তিনি তার এই কবিতার মধ্যে প্রকাশ করেছেন। তার মধ্য দিয়ে আমরা বলতে পারি, তোমাদেরকে আমি প্রথমে একটু ইঙ্গিত দিই, কবি তার জন্মদেশে ফিরে আসার মধ্য দিয়ে তিনি মূলত আমরা বলতে পারি যে দুটো বিষয়কে ফোকাস করেছেন, যে দুটো বিষয়কে আমাদের সামনে তুলে ধরেছেন, সে একটা হচ্ছে কি,
যে জন্ম অর্থাৎ স্বদেশ প্রেমের যে বহিঃপ্রকাশ, যে স্বদেশ প্রেম, স্বদেশের প্রতি কবির যে টান, স্বদেশের প্রতি কবির টান, বা এটাকে আমরা বলতে পারি কি প্রীতি, বা স্বদেশের প্রতি কবির যে একটা গভীর ভালোবাসা আছে, নিখাদ ভালোবাসা আছে, সেটি প্রকাশ পেয়েছে। সাথে সাথে কি প্রকাশ পেয়েছে, তিনি স্বদেশকে ভালোবাসার মাধ্যমগুলো কিভাবে ব্যবহার করেছেন। আমরা পুরো কবিতা জুড়ে, এই কবিতাটা আমরা জানি 14 লাইনের কবিতা। আমরা জীবনানন্দ দাশের এই কবিতাটি পাবো কত লাইনের? 14 লাইনের। 9-এ উঠলে 10-এ উঠলেও তোমরা আরেকটা কবিতা পাবে জীবনানন্দ দাশের, সেটি হচ্ছে কি সেই দিন এই মাঠ, সেটি 13 লাইনের, এটি 14 লাইনের। এই 14 লাইনের কবিতায় কবি আসলে যে স্বদেশ প্রেম, কবির যে ভালোবাসা, দেশের প্রতি কবির যে টান, যে অনুভূতি, যে প্রকাশ করার যে মাধ্যমগুলো তিনি কিভাবে করেছেন, তিনি করেছেন এদেশের প্রাকৃতিক যে অনুষঙ্গগুলো আছে, যে প্রাকৃতিক যে উপাদানগুলো আছে, আমরা শুরু থেকে শেষ পর্যন্ত কবি যে বাংলার যে প্রাকৃতিক যে উপাদানগুলো আছে সেগুলোর মধ্য দিয়ে কবি মূলত তার স্বদেশ প্রেমের বহিঃপ্রকাশ ঘটিয়েছেন। আমি যদি একটু যাই, স্বদেশ প্রেম তাহলে কোথায়, স্বদেশকে তিনি কোথায় ইন্ডিকেট করেছেন, কোথায় তিনি নির্দেশ দিয়েছেন, নির্দেশনাটা কোথায় দেখিয়েছেন? আমরা যে বলি যে ধানসিঁড়ি, এই যে ধানসিঁড়িটির মধ্যে তিনি আসলে তার দেশকে প্রকাশ করেছেন। ধানসিঁড়ি কবির শৈশবের, কৈশোরের স্মৃতি বিজড়িত জায়গা, যেখানে তার জন্ম হয়েছে, যেখানে তিনি পৃথিবীতে এসেছেন, যেই জায়গায় তার জন্ম হওয়া, যে জায়গায় তার জন্ম নেওয়া, সেই ধানসিঁড়ি আমাদের বাংলাদেশের বরিশাল বিভাগের ঝালকাঠি জেলার একটি বিখ্যাত নদী ধানসিঁড়ি, যেই ধানসিঁড়ির পাশ ঘেঁষে কবির শৈশব কৈশোরের অনিন্দ্য সুন্দর সময়গুলো পার হয়েছে। সেই ধানসিঁড়ি নদীর তীরে, সে নদীর পানে কবি আবার ফিরে আসবেন, এবং তিনি ধানসিঁড়িতে ফিরে আসার মধ্য দিয়ে ধানসিঁড়ির পাড়ে তিনি ধানসিঁড়ির কাছাকাছি, ধানসিঁড়ির নিকটবর্তী যে উপকূল আছে, যে বসতবাড়ি কবির ছিল, সেখানে তিনি আবার ফিরে আসবেন। এই ফিরে আসার মধ্য দিয়ে তিনি মূলত বাংলার নৈসর্গিক সৌন্দর্য তিনি উপভোগ করবেন, বাংলায় তিনি অবস্থান করবেন। এটি কবির আকুল ইচ্ছা, এটি কবির লালিত স্বপ্ন, এটি কবির একেবারে জমে থাকা স্বপ্ন। তবে আমরা এই স্বপ্নটাকে বলবো এটি কাল্পনিক স্বপ্ন। কি বলবো বলতো? কাল্পনিক স্বপ্ন, বা আমরা বলতে এটা কাল্পনিক একটি ইচ্ছা। কবি যে এই ইচ্ছা পোষণ করেছেন যে তিনি আবার ধানসিঁড়ির তীরে আসবেন, তিনি আবার বাংলায় প্রবেশ করবেন, তিনি আবার বাংলায় প্রত্যাবর্তন করবেন, তিনি আবার বাংলায় প্রবেশ করবেন, এটি হচ্ছে কবির একটি কাল্পনিক ইচ্ছা শক্তি। কাল্পনিক কি বলবো আমরা? এটি ইচ্ছা শক্তি। এই কবিতায় কবির পূর্ণ আত্মভাবনার প্রতিফলন ঘটেছে, এই কবিতায় কবির আত্মচিন্তার প্রতিফলন ঘটেছে, আত্মদর্শনের প্রতিফলন ঘটেছে, এবং দেশের প্রতি তার কতটুকু টান আছে, কতটুকু প্রেম আছে, কতটুকু ভালোবাসা আছে, সবকিছু তিনি প্রকাশ করে দিয়েছেন। তাহলে আমরা বুঝতে পেরেছি কবি মৃত্যুর পরেও তিনি এই বাংলায় প্রবেশ করবেন, এ বাংলায় আসতে চান, এ বাংলার সেই যে প্রাকৃতিক নিসর্গ, যে সৌন্দর্য উপাদানগুলো আছে, সেগুলো তিনি আবার উপভোগ করবেন। তবে তিনি কিভাবে আসবেন, কিসের মধ্য দিয়ে আসবেন, সেগুলো পরবর্তী লাইনে আরো বিস্তারিতভাবে তিনি বলেছেন। আমরা পরবর্তী স্লাইডে যদি চলে যাই, দেখো কিভাবে তিনি আসবেন। হয়তো মানুষ নয়, বলে দিয়েছে জীবনানন্দ দাশ মানুষ হয়ে আসতে চাচ্ছেন না, তিনি মানুষ হয়ে এখন আছেন, বাংলার একজন জনমানুষের প্রতিনিধি হিসেবে তিনি এখন আছেন, কিন্তু পরবর্তী সময়ে তিনি আর মানুষ হয়ে আসতে চাচ্ছেন না, তিনি আসতে চাচ্ছেন প্রাকৃতিক উপাদানের মধ্য দিয়ে। বাংলার প্রকৃতির যেই উপাদানগুলো আছে, অনুষঙ্গগুলো আছে, সেগুলোর মধ্যে তিনি আসবেন। তিনি কিভাবে আসবেন? হয়তো মানুষ নয়, তাহলে তিনি আসবেন কিভাবে? মানুষ হয়ে নয়, আমরা লিখব মানুষের অবয়ব ধরে তিনি আসবেন না, মানুষের অবয়ব ধরে কবি আসবেন না, কবি ফিরবেন না, তিনি ফিরতে চান না, তিনি ফিরবেন না। তাহলে তিনি কিভাবে ফিরবেন? তিনি কিভাবে ফিরতে চান? তিনি শঙ্খচিল শালিকের বেশে
ভেসে মানে আমরা বলতে পারি রূপ ধরে, ভেসে মানে আমরা কি বলতে পারি রূপ ধরে। তিনি কি করবেন, তিনি রূপ ধরে আসবেন শঙ্খচিল। শঙ্খচিল আমরা চিনি সাদা রঙের চিল। বাংলার মুক্ত আকাশে, মুক্ত ঝিল বিলে জলাশয়ে নানা রঙের চিল পাখি দেখা যায়। বিশেষ করে সাদা রঙের যে চিল পাখি, যে সাদা রঙের যে চিল, তাকে আমরা বলবো শঙ্খচিল। তাহলে তিনি সাদা চিল পাখির রূপ ধরে আসবেন, সাদা চিল পাখির রূপ ধরে আসবেন এবং সেই চিরচেনা শালিকের রূপ ধরে তিনি আসতে চান, শালিক পাখি। তাহলে প্রথমেই তিনি বর্ণনা দিয়েছেন যে এখানে কবির একটা ব্যক্তি চিন্তা, কবির একটা নিজস্ব চিন্তার প্রতিফলন ঘটেছে। আমরা জানি কবি তো সনাতন ধর্মাবলম্বী, তারা বিশ্বাস করেন, সনাতন ধর্মাবলম্বীরা বিশ্বাস করেন যে মৃত্যুর পর মানুষের আবারও পুনর্জীবন হবে। কবির পুনর্জীবনের যে ইচ্ছা, পুনর্জীবন প্রাপ্তির যে ইচ্ছা, কবি যদি আবার পৃথিবীতে আসার সুযোগ পান তবে তিনি বাংলায় আসবেন। তিনি বাংলার অপরূপ সৌন্দর্যের যে লীলা ক্ষেত্রগুলো আছে, নান্দনিক যে উপকরণগুলো আছে, সেগুলোর মধ্য হয়ে তিনি আসবেন। কারণ মানুষ হয়ে তিনি বিক্ষিপ্তভাবে, সংক্ষিপ্তভাবে এই রূপ লাবণ্য তিনি শেষ করতে পারবেন না, তিনি পূর্ণভাবে আহরণ করতে পারবেন না বলে মনে করছেন। এই জন্য তিনি প্রকৃতির বিভিন্ন উপাদানের মধ্য দিয়ে বাংলায় আসবেন বলে প্রত্যাশা করেছেন। তাহলে কি বলেছে, যে তিনি জীবিত থাকা অবস্থায় নয়, মৃত্যুর পরে তিনি বাংলায় ফেরত আসবেন। কিভাবে? বাংলার আকাশে বাতাসে সুজলা সুফলা শস্য শ্যামলা এই বাংলার ভূমিতে যে শঙ্খচিল আছে, শালিক আছে, তাদের রূপ ধরে, তাদের বেশ ধরে তিনি বাংলায় আসবেন আর এই বাংলার সৌন্দর্য তিনি মুগ্ধভাবে আহরণ করবেন। এরপরে স্লাইডে যদি আমরা যাই, আর একটি লাইন দেখো, এখানে প্রত্যেকটা লাইনে লাইনে, পংক্তিতে পংক্তিতে কবি বাংলার সৌন্দর্যের কীর্তন করেছেন, গুণগান গেয়েছেন। পাশাপাশি কবির মনের কোনায় সুপ্ত যে লালিত যে স্বপ্ন, যে ইচ্ছা, যে অতৃপ্ত কামনা, সেটি প্রকাশ করতে চেয়েছেন। বাংলা প্রথম পত্রে সুন্দর উত্তরপত্র যদি আমরা শিক্ষকদের উপহার দিতে চাই, তাহলে আমাদের প্রথমত টার্গেট করতে হবে যে আমাদের সুন্দর এবং আকর্ষণীয় শব্দগুলো দিয়ে যেন আমরা বাক্যগুলোকে সাজাতে পারি। শিক্ষার্থী বন্ধুরা, এই লাইনটি যদি তোমাদের জন্য আসে, চোখের সামনে যদি চলে আসে, তোমরা এটাকে কেন্দ্র করে যদি কোনো প্রশ্ন আসে, তোমরা কোন ভাবনাটার উন্মেষ ঘটাবে? হয়তো ভোরের কাক হয়ে কার্তিকের নবান্নের দেশে। কবি ভোরের কাক হয়ে আসতে চাচ্ছেন। ভোরের কাক, কাক, এত পাখি থাকতে কবি কাককে কেন নিয়ে এসেছেন? কাক আমাদের কাছে খুব তুচ্ছ প্রকৃতির একটি পাখি। সাধারণত আমরা অন্যান্য পাখিকে যেভাবে আমরা একেবারেই খালি চোখে, মায়ার চোখে যেভাবে তাকাই, কাকের দিকে আমরা সেভাবে তাকাই না। আমরা কেমন যে একটা সংকীর্ণ মন নিয়ে, তুচ্ছ আকৃতির মন নিয়ে আমরা মনে হয় কাকের দিকে তাকিয়ে থাকি। কবির কাছে বাংলার এই কাকও এক অনন্য উপাদান। কবির কাছে বাংলার এই তুচ্ছ কালো রঙের এই পক্ষীটাও কবির কাছে অসাধারণ। কবি ভোরের কাক ডাকা ভোরের কবি বাংলায় প্রবেশ করবেন এবং তিনি দেখতে পাবেন সেই বাংলায় আবারও কার্তিক মাসের নবান্নের উৎসব চলছে। কি চলছে? নবান্নের নবান্ন। নবান্ন তো আমাদের গ্রাম বাংলার অর্থাৎ এই বাংলার একেবারেই পরিচয়ের বাহন বলা যায় এই নবান্নকে দিয়ে। গ্রাম বাংলার চিরচেনা উৎসব, আমরা বলতে পারি চিরচেনা উৎসব। আমি কর্মকাণ্ডকে উৎসব, চিরচেনা কর্মকাণ্ড বা চিরচেনা কর্মসূচি এটি আমাদের এই গ্রাম বাংলায়। অর্থাৎ নবান্নের সময় কি হয়? কার্তিক মাসে হেমন্তের ধান ঘরে ঘরে উঠে যায়, তখন চতুর্দিকে পিঠাপুলির পসরা চলে। এই নতুন কাঁচা ধানের পিঠা একেবারে সৌরভ ছড়িয়ে পড়ে, একেবারে সবার মধ্যে ধান ঘরে তোলার ধুম উৎসব চলে। একেবারে চতুর্দিকে কার্তিক মাসে বাংলার প্রত্যেকটা গ্রামে গ্রামে কৃষকের মুখে, কৃষাণের মুখে হাসির জোয়ার ফুটে ওঠে। সেই সময় সেই দারুণ, সেই অনন্য, সেই অসাধারণ সেই দৃশ্য কবি দেখার জন্য মুখিয়ে আছেন এবং পরবর্তীকালে তিনি যদি আবার পৃথিবীতে আসেন, তাহলে এই ভোরের কাক হয়ে তিনি সেই মধুময়, জাদুময় নবান্নের মুহূর্তটা তিনি উপভোগ করবেন এবং নবান্নের সেই উৎসবটাকে তিনি চোখ ভরে দেখবেন।
তাহলে এটিও কবির একটা ইচ্ছা। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে কি, যে কৃষিভিত্তিক বাংলাদেশের যে চিরচেনা রূপ, নবান্নের সময়ে যে উৎসব, যে কর্মসূচি, যে কর্মকাণ্ড, সেটি দেখার জন্য কবি কি হয়ে আসবেন? কাক হয়ে আসবেন। নবান্নের দেশে কবি কি হয়ে আসবেন? ভোরের কাক হয়ে আসবেন। এরপরে কবির আমি বলবো যে এগুলো প্রত্যেকটা প্রত্যাশা। 14টা লাইনে আমি মনে করছি প্রত্যেকটা লাইনে কবির প্রত্যাশা আছে। এজন্য তোমরা আগেই মাথায় সেট আপ রাখবে, কবি প্রত্যাশা করছেন, কবি চাইছেন, কবি ইচ্ছা করছেন। কি ইচ্ছা করছেন? এখন কুয়াশার বুকে ভেসে একদিন আসিব এই কাঁঠাল ছায়ায়। কবি অপরূপ বাংলার, কুয়াশাময় বাংলার, কুয়াশার চাদরে ঢাকা বাংলার কথা বলছেন। কবি বলেছেন কার্তিক মাস শেষে আবার নতুন করে কার্তিক মাস শেষে যখন এরপর কার্তিক মাস শেষ হতে হতে যেভাবে মাঘ মাস যে আমাদের যে মাঘ মাস চলে আসে, অগ্রহায়ণ মাস চলে আসে, এবং আস্তে আস্তে যখন মাসগুলো শীতের দিকে যায়, অর্থাৎ আমাদের দেশ তো 6 ঋতুর দেশ, পালাবদলের দেশ। কবি এই পালাবদলের দেশে ঋতু পরিবর্তনের এই দেশের যে নানা রূপ, নানা দৃশ্য, শীতকালে কেমন রূপ দেখায়, যে বসন্তকালে প্রকৃতি কেমন দেখায় বাংলার, গ্রীষ্মকালে প্রকৃতি কেমন দেখায়, বর্ষাকালে প্রকৃতি কেমন দেখায়, এগুলো তিনি হয়তোবা সরাসরি কালগুলোকে উল্লেখ করেননি, কিন্তু আমাদের এই বঙ্গদেশের প্রত্যেকটি প্রাকৃতিক উপাদানের মধ্য দিয়ে তিনি মূলত সেই ঋতুগুলোকেও তিনি স্মরণ করেছেন, এবং সেই ঋতুগুলোর বৈচিত্র্যময় যে রূপ, সেটিও তিনি প্রকাশ করেছেন। তাহলে কুয়াশার বুকে ভেসে, তাহলে কুয়াশা স্নিগ্ধ একটি ভোর বেলায়, কুয়াশা স্নিগ্ধ একটি ভোর শেষে যখন নতুন করে আবার একটু আলো ঝলমল দুপুর শুরু হয়, বিকেল শুরু হয়, হ্যাঁ, কুয়াশার চাদরে ঘেরা সেই বাংলা এক সময় শেষ করে যেভাবে আবার নতুন একটি সময় তৈরি হয়, নতুন একটা উদ্দীপ্ত সময় তৈরি হয়, একটা আলোর সময় তৈরি হয়, তখন সেই সময়ে কুয়াশার চাদর ভেদ করে তিনি গ্রাম বাংলার সেই কাঁঠাল গাছ তো আমরা চিনি যে একটি পল্লব ঘন বৃক্ষ, যে আমরা বলতে পারি পল্লব ঘন বৃক্ষ, ঘন পাতায় আচ্ছাদিত একটি বৃক্ষ, এবং এই বৃক্ষের নিচে কবি একটি অসীম ছায়া, অসীম শীতল একটি ছায়া তিনি খুঁজে নিতে চাচ্ছেন, খুঁজে পেতে চাচ্ছেন। অর্থাৎ কবি শুধু এই গ্রাম বাংলার সৌন্দর্য উপভোগ করবেন না, তিনি এই গ্রাম বাংলার প্রকৃতি থেকে যেই সুধাকর অমৃত যে শান্তি রয়েছে, স্নিগ্ধ আবেশ রয়েছে, সেগুলো কবি আহরণ করবেন বলে তিনি বিভিন্ন পংক্তিতে তিনি সেগুলো প্রকাশ করেছেন, প্রত্যাশা করেছেন। তাহলে কবি কি করবেন? নিভৃত বাংলায় তিনি কুয়াশার চাদর ডিঙিয়ে, কুয়াশার চাদর ভেদ করে কুয়াশাময় বাংলাকেও তিনি উপভোগ করবেন, এবং সাথে সাথে তিনি এই বাংলার যে কাঁঠাল ঘেরা যে বন আছে, সেই কাঁঠাল গাছের নিচে বসে কবি সেখানে ছায়া শীতলে তিনি বসে তিনি মন প্রাণটা জুড়িয়ে নেবেন। তাহলে এটিও কবির একটা আকাঙ্ক্ষা। আমরা আরেকটা আকাঙ্ক্ষা দেখি। হ্যাঁ, তিনি বলেছেন হয়তোবা হাঁস হব। হাঁস আমরা দেখি যে বাংলার মুক্ত জলাশয় যেগুলো আমরা বলতে পারি বিল, ঝিল, খাল, বিল, হাওর, হ্যাঁ, যত কিছু আছে আমরা জানি যে আমাদের জলাশয়ে, হ্যাঁ, মুক্ত জলাশয়ে যে হাওর, বিল, ঝিল, আরো অনেক কিছু আছে আমাদের যে প্রকৃতিতে নানা অনুষঙ্গ আছে, সেখানে আমরা দেখতে পাই হাঁস একেবারে খুবই উদ্দীপ্তভাবে হাঁস সেখানে মুক্তভাবে চলাফেরা করে। হ্যাঁ, কবি বলছে কবি হাঁস হয়ে আসতে চাচ্ছেন। যেমন হাঁস যেভাবে মুক্তভাবে মুক্ত ছন্দে সে যেভাবে জলাশয়ে বিচরণ করে, এবং সে সেরকম একটি হাসির মধ্য দিয়ে কবি এই বাংলায় আসতে চাচ্ছেন, এবং তিনি দেখতে পাবেন, মুগ্ধ চোখে দেখতে পাবেন এক গ্রাম্য কিশোরী যেভাবে চিরচেনা বাংলার কিশোরীকে তিনি দেখবেন। কিশোরীকে কিভাবে দেখবেন? ঘুঙুর মানে হচ্ছে কি নূপুর,
ঘুঙুর মানে কি বলতো? নূপুর। নূপুরের স্পেলিং এখানে দীর্ঘ ওকার হবে। ঘুঙুর শব্দ অর্থ হচ্ছে কি? নূপুর। নূপুর। আমরা একটু নূপুরকে একটু লিখি। নূপুরের বানানটা আমাদের ঠিক রাখতে হবে। নূপুর। রহিবে লাল পায়। লাল পায় বলতে আমি বলবো এই কিশোরীর আলতা পা, আলতা দেয়া পা, আলতা যুক্ত পা, অর্থাৎ আলতা মাখা বা আলতা মাখা বললেই শব্দটা বেশ স্বাচ্ছন্দ্য লাগবে। আলতা মাখা। আলতা মাখা পায়ে নূপুর পড়ে আছে এমন এক কিশোরীকে দেখবে, গ্রাম বাংলার কিশোরীকে কবি দেখতে পাবেন, এবং এই দৃশ্য কবির হৃদয়কে, মনকে এক অনন্য উচ্চতায় নিয়ে যাবে। কি নিয়ে যাবে? অনন্য উচ্চতায় নিয়ে যাবে। তাহলে কবির আকাঙ্ক্ষা হচ্ছে কবি হাঁস হবে, হাঁসের মতো উন্মুক্ত বিচরণ করবে, এবং এবং সেই আবার বাংলার গ্রাম বাংলার চিরচেনা কিশোরী যে ঘুঙুর পায়ে, আলতা আলতা মাখা ঘুঙুর পায়ে সে হাঁটতে থাকতে এই দৃশ্যটা কবি দেখতে পাবেন, এবং তিনি তার মন প্রাণকে জুড়িয়ে নেবেন। এটিও কবির একটা আকাঙ্ক্ষা। এরপরে একটা লাইনে আমরা যাই এবং বলছে, সারাদিন কেটে যাবে কলমির গন্ধ ভরা জলে ভেসে ভেসে। সারাদিন কেটে যাবে। দেখো, সময় কাটা খুব কঠিন ব্যাপার, সময় এত সহজে কেটে যায় না। কিন্তু কবি বলছে, আমি যখন বাংলায় আসব, আমি যখন প্রকৃতির রূপ লাবণ্য দেখব, আমি যখন স্বাচ্ছন্দ্যময় একটা অবস্থা বাংলায় দেখতে পাবো, স্বাচ্ছন্দ্য রূপটা দেখতে পাবো, কবির সময় অতিবাহিত হয়ে যাবে, কিন্তু কবি টের পাবেন না। কবি হুঁশ হারাই ফেলবেন, কবি একেবারেই আনমনে হয়ে যাবেন, অবচেতন হয়ে যাবেন। কবির মনে কোনো রকমের অবসাদ আসবে না। সময় চলে যায়, সময় বয়ে যায়, কিন্তু কবির সময় শেষ। কবির মনে হচ্ছে সময় শেষ হয় নাই, কারণ তিনি প্রাক বাংলার প্রকৃতির প্রেমে মুগ্ধ হয়ে পড়েছেন। তাহলে দেখেন, কবি কলমির গন্ধ ভরা। কলমি, আমরা শুরু থেকে দেখতে পাচ্ছি কবি কাক হয়ে আসতে চাচ্ছেন, কলমি হয়ে আসতে চাচ্ছেন, সংগতির হয়ে। কবির তুলনার বিষয়বস্তুগুলো দেখছেন, প্রত্যাশার বিষয়বস্তুগুলো দেখেছেন, যেগুলোকে তিনি বেস করে তিনি তার প্রত্যাশাটাকে এক্সপ্লেন করেছেন, ব্যাখ্যা করেছেন। কলমি, আমরা জানি কলমি গাছ, বিশেষ করে এই উদ্ভিদটা, এটা আমরা জলাশয়ের মধ্যে, গ্রাম বাংলার জলাশয়ে এগুলো দেখতে পাই। হ্যাঁ, এবং কবির কাছে এই কলমি গাছের, যেখান থেকে কলমি শাক পাওয়া যায়, কলমি গাছের গাছের যে ভেজা যে গাছ আছে, কলমি যে পানির সাথে যে মিশ্র করা যে কলমির যে গাছ আছে, সেখান থেকে যে গন্ধটা আছে, সেই গন্ধের মধ্যে কবি নিজেকে হারিয়ে ফেলবেন, এবং সেগুলো জলে ভেসে ভেসে, জলে ভেসে ভেসে, এবং তিনি জলে ভেসে থাকা সেই কলমি গাছের গন্ধে তিনি মুগ্ধ হবেন, এবং গন্ধের তিনি মুগ্ধ হয়ে তিনি নিজে হারিয়ে যাবেন, এবং দেশের বা সৌন্দর্যকে তিনি উপভোগ করবেন। এটি তিনি বোঝাতে চেয়েছেন। তাহলে তিনি বাংলার জলাশয়ে যে কলমি গাছ আছে, সেই কলমি গাছ থেকে যে সুগন্ধ, কবির কাছে সুগন্ধ মনে হচ্ছে, কবির কাছে কোনো কিছু দুর্গন্ধ নেই, বাংলার সব কিছু কবির কাছে অতি সুগন্ধ এবং অতি গ্রহণযোগ্য, এবং তিনি সেই কলমির গন্ধে নিজেকে আবদ্ধ করে রাখবেন। কিন্তু সময় শেষ হয়ে যাবে, এই গন্ধ, এই জাদু, এই দৃশ্য দেখতে দেখতে কবির সময় শেষ হবে, কিন্তু সেক্ষেত্রে কবির কোনো টনক নড়বে না, কবি সময় জ্ঞান হারিয়ে ফেলবেন, তাতে কবির কিছু হবে না, কারণ কবি এই বাংলার সমস্ত কিছুর মধ্যে নিজেকে হারিয়ে ফেলতে চান। এরপরে কবি বলছেন, আবার আসিব আমি বাংলার নদী মাঠ ক্ষেত ভালোবেসে। নদী মাঠ ক্ষেত ভালোবেসে তিনি আবার আসবেন। আবার আমাদেরকে মনে করে দিচ্ছে যে আমাদেরকে বিষয়বস্তু থেকে না যাওয়ার জন্য আমাদের উদ্দেশ্যে তিনি বলছেন কবি আবার আসবেন। আমি বলবো যে এই কবিতার লাইনটি হচ্ছে মূলত আবার আসিব ফিরে যে কবিতাটা আছে, এই কবিতার আমি বলতে পারি যে কি সমস্ত সব আলোচনার কেন্দ্রবিন্দু হচ্ছে এই লাইনটি। সব আলোচনার কেন্দ্রবিন্দু হচ্ছে এই লাইনটি, আবার আসিব আমি বাংলার নদী মাঠ ক্ষেত ভালোবেসে। তাহলে তাও দেখেন, নদীকে ভালোবাসা মানে তিনি নদীর সাথে যত উপকরণ আছে,
সেটা নদীতে মাছ আছে, নদীতে পাখি আছে, নদীতে মাছ আছে, নদীতে নৌকা আছে, নদীতে নৌকা আছে। হ্যাঁ, আমি একটু লিখে দিই, নদীতে মাছ আছে, নদীতে আবার পাল তোলা নৌকা আছে, পাল তোলা নৌকা। হ্যাঁ, তারপর নদীতে আমরা দেখি মাঝি মাল্লা আছে। হ্যাঁ, নদীতে বিচিত্র রকমের জীবনের দৃশ্য, বিচিত্র রকমের জীব বৈচিত্র্যের রূপ কিন্তু আমরা নদীর মধ্যে দেখতে পাই। অর্থাৎ বাংলার যে নদী আছে, নদীমাতৃক যে বাংলা, সেখানে যত প্রাকৃতিক উপাদানগুলো আছে সমস্ত কিছুর কাছে কবি আসতে চাচ্ছেন মানুষ হয়ে নয়, তিনি আসতে যাচ্ছেন একজন বাংলার একটা প্রকৃতির অংশ হয়ে তিনি আসতে যাচ্ছেন। এবং তিনি মাঠ মাঠ বলতে আমি এই পুরো বাংলাকে বলবো, পুরো বাংলাকে মাঠ বলতে বলবো। আর এই ক্ষেত বলতে আমি বুঝবো, মাঠ ক্ষেত বলতে আমি বুঝবো যে কি, যে বিস্তীর্ণ ভূমি বলবো আমি, ক্ষেত বিস্তীর্ণ ভূমি। অর্থাৎ তিনি বাংলার একেবারে বাংলার আমাদের এই পুরো দেশের পুরো সমগ্র বাংলার যত নদী আছে, যত মাঠ আছে, যত ক্ষেত আছে, সমস্ত কিছু তিনি ঘুরে ঘুরে দেখবেন এবং এই সৌন্দর্য তিনি মুগ্ধ নয়নে উপভোগ করবেন। এটা তিনি এই লাইনে এই আকাঙ্ক্ষাটা করেছেন। এর পরবর্তী লাইনে আমরা চলে যাই, জলাঙ্গির ঢেউয়ে ভেজা বাংলার এই সবুজ করুণ ডাঙায়। কবি এই লাইনে কি বলেছেন? জলাঙ্গি, এখানে আমরা জলাঙ্গি শব্দের অর্থ বুঝবো যে এটাকে আমরা জলাঙ্গি অর্থাৎ জল দ্বারা বেষ্টিত একটি জায়গাকে বোঝাচ্ছে। জল দ্বারা বেষ্টিত একটি জায়গা, বেষ্টিত জায়গা অর্থাৎ যেটার চারপাশে কি আছে, চারপাশে পানি আছে, সেটাকে আমরা কি বলবো? জলাঙ্গি বলবো, জায়গা। এটা মূলত নদী, আমাদের যে নদীমাতৃক দেশ বাংলাদেশ, যে নদীমাতৃক দেশ সেই বিষয়টিকে তিনি বোঝাতে চেয়েছেন। জলাঙ্গির ঢেউ, আমাদের নদীমাতৃক দেশের যে ঢেউয়ের প্রবাহ, আমরা বলতে পারি ঢেউয়ের প্রবাহ। ভেজা বলতে আমরা যখন জোয়ার আসে তখন আমাদের ডাঙ্গা, চর, উপকূল ভিজে যায়, জোয়ার আসার পরে সেটা ভিজে যায় এবং সেখান থেকে যে একটা ভেজা গন্ধ আসে, সেটিও কবির কাছে খুব বেশি মনোমুগ্ধকর, খুব বেশি কবির কাছে আকর্ষণীয় এবং সেটির কাছেই কবি তার জীবনের প্রাপ্তিটাকে খুঁজে পাচ্ছেন। তাহলে সবুজ এই করুণ ডাঙ্গা, নদীমাতৃক দেশ বাংলাদেশের সবুজ সুজলা সুফলা শস্য শ্যামলা যে ডাঙ্গা আছে, যেই উপকূল আছে, যেই চর আছে, যে নদীর পার আছে এবং নদীর পার সব বিষয় একাকার। এই দৃশ্য দেখার জন্য, এই দৃশ্যকে অবলোকন করার জন্য তিনি আবারও বাংলায় ফিরে আসতে চাইছেন। এরপরে আমরা ৮টা লাইনে চলে যাই, হয়তো দেখিবেছে সুদর্শন উড়িতেছে সন্ধ্যার বাতাসে। এরপরে হয়তো দেখিবেছে সুদর্শন শব্দ তো আমরা জানি স্মার্ট কোনো কিছুকে সুদর্শন বলে আমরা ইন জেনারেল লাইফে যেটা বুঝি, কিন্তু সুদর্শন এটা হচ্ছে গোবরে পোকা। হ্যাঁ, এটা খুবই গন্ধযুক্ত পোকা। এটি বিশেষত সন্ধ্যার সময়ে এটি বাংলার আকাশে বাতাসে এটি দেখা যায় এবং এটার গন্ধ পাওয়া যায়। দেখুন, আমরা প্রথম দিকে তিনি কাক হয়ে আসতে চাইছেন, আবার বলছি তিনি সুদর্শন পোকা হয়ে আসতে চাচ্ছেন। তার মানে কি, বাংলার বুকে ভেসে থাকা, বাংলার বুকে বিদ্যমান যে প্রাকৃতিক অনুষঙ্গগুলো আছে, সেটির কোনো কিছু, সব অনুষঙ্গের কোনো কিছুই কবির কাছে তুচ্ছ নয়, যেন এক অমূল্য রত্ন। তাহলে কবি দেখতে চাইবেন, কবি প্রত্যাশা করছেন তিনি বাংলায় যখন আবার আসবেন, তার যখন আবার পুনর্জীবন হবে, তিনি দেখতে পাবেন যে সুদর্শন পোকা অর্থাৎ গোবরে পোকা, গন্ধমাখা সেই পোকাটা আকাশে বিচরণ করছে এবং তার সেই গন্ধ সে বিতরণ করছে, ছড়িয়ে দিচ্ছে। অথচ কবির কাছে সেই গন্ধ এবং সেই উড়ে বেড়ানোর দৃশ্যটা কবির কাছে মনে হবে, কবির কাছে সেটি অনেক বড় একটি আকর্ষণীয় বিষয় হিসেবে কবির কাছে তখন ধরা পড়বে এবং মনে হবে।
এটাও কবির একটা প্রত্যাশা। তাহলে আমরা প্রত্যেকটা লাইনে কি দেখতে পাচ্ছি? কবির প্রত্যাশা, কবির চাওয়া, কবির ইচ্ছা, কবির কামনা। এরপরের লাইনে তোমরা দেখো, হয়তো শুনিবে এক লক্ষ্মী পেঁচা ডাকিতেছে শিমুলের ডালে। কবিতাটা একটু ধৈর্য ধরে শুনতে হবে, কারণ কবি আত্মদর্শন, আত্মচিন্তা, জীবনানন্দ দাশ এভাবেই কিন্তু তার চিন্তাগুলোর প্রতিফলন ঘটিয়েছে। আমরা জানি যে জীবনানন্দ দাশের কবিতার মৌলিক প্রেরণা হচ্ছে কি, তিনি প্রকৃতির সৌন্দর্যকে তুলে ধরেছেন, প্রকৃতির সৌন্দর্যকে তিনি তুলে ধরেছেন, প্রকৃতির সৌন্দর্যকে তিনি বর্ণনা দিয়েছেন, তবে যেন তেন ভাবে নয়, রহস্যময় সৌন্দর্য। যে প্রকৃতিতে যে একটা রহস্যময় সৌন্দর্য আছে, তিনি একটি ভিন্নভাবে প্রকৃতির সৌন্দর্যকে আবিষ্কার করেছেন, যেটার মধ্যে একটা রহস্য আছে। এজন্য কথাই আছে, প্রচলিত আছে, জীবনানন্দ দাশের কাব্যচর্চার মৌলিক প্রেরণা, জীবনানন্দ দাশের কাব্যচর্চার মৌলিক প্রেরণা হচ্ছে প্রকৃতির রহস্যময় সৌন্দর্য। কবি বলছে, হয়তো শুনিবে এক লক্ষ্মী পেঁচা ডাকিতেছে শিমুলের ডালে। কবি বাংলায় প্রবেশ করার পরে, অর্থাৎ তিনি যখন মৃত্যু পরবর্তী সময়ে বাংলায় আসবেন, আসার পরে তিনি যা যা দৃশ্য দেখবেন এবং মন প্রাণ জুড়িয়ে নিবেন, এগুলো একটা একটা করে ধারাবাহিকভাবে তিনি বর্ণনা করেছেন। সবগুলো কল্পনা, সবগুলো কবির নিজস্ব কাল্পনিক অভিমত। কাল্পনিক কি আমরা বলবো? এগুলো হচ্ছে কবির কাল্পনিক অভিমত। শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা বলবো হয়তো শুনিবে, কবি শুনতে পারবেন, শুনতে চাইবেন এক লক্ষ্মী পেঁচা। দেখো উপাদান দেখো, একটু আগে বলেছে, আমি বললাম না, কাক বলেছে, সুদর্শন বলেছে, আবার বলছে লক্ষ্মী পেঁচা। কবি এত সুন্দর সুন্দর পাখি থাকতে, কীট পতঙ্গ থাকতে, কেন তিনি লক্ষ্মী পেঁচাকে নিয়ে এসেছেন? লক্ষ্মী পেঁচা হচ্ছে, এটা সাধারণত সন্ধ্যা বা রাতে, যে সন্ধ্যা বা রাতে এই পেঁচার, সন্ধ্যা বা রাতে এই পেঁচার কণ্ঠ শোনা যায়। এই পেঁচা ডাক, সাধারণত মানুষ লক্ষ্মী পেঁচার কণ্ঠ শুনে একটু ইতস্তত বোধ করে, একটু ভীত সন্ত্রস্ত হয়, একটু ভয় পায়, কেমন যেন একটু অস্বস্তিকর একটা পরিবেশ তৈরি হয়। কিন্তু কবির কাছে লক্ষ্মী পেঁচার কণ্ঠে, লক্ষ্মী পেচকের কণ্ঠে কবি অমঙ্গলের সুর চাইবেন না। লক্ষ্মী পেচকের কণ্ঠে কবি যা শুনতে পাবেন, কবির কাছে মনে হবে সেগুলো অমূল্য, সেগুলো মঙ্গলের, সেগুলো স্বর্গীয়। সুতরাং কবি বাংলার গ্রাম বাংলার যে শিমুল গাছ আছে, শিমুল গাছের ডালপালায়, শাখা প্রশাখায় যেই লক্ষ্মী পেঁচা বসে আছে, সেই লক্ষ্মী পেঁচা যে ডাকবে, চিৎকার করবে, ডাকাডাকি করবে, সেই ডাকটা, সেই স্বরটা অনেকের কাছে অস্বস্তিকর মনে হলো, কবির কাছে মনে হবে সেটা অমৃত সুধা, অনন্য, অসাধারণ। কবি সেই প্রত্যাশা করছেন, তিনি লক্ষ্মী পেঁচার শিমুলের ডালে বসে থাকা লক্ষ্মী পেঁচা হয়েও তিনি গ্রাম বাংলায়, এই বাংলায় তিনি আসতে চান এবং আসতে চাইছেন। তাহলে এটা একটা কবির প্রত্যাশা। এরপরে কবির আর একটা ইচ্ছা আমরা দেখব, তিনি দেখতে পাবেন, তিনি আসতে চান একটা শিশু, একটা কিশোর, যে একটা গ্রাম বাংলার শিশু, একটা বালক, সে কি করছে? বালক বা শিশু বা কিশোর, সে তাদের বাড়ির উঠোনে দাওয়ায়, উঠোনের ঘাসে বসে সে মুক্ত এবং প্রাণোচ্ছল ভাবে সে কি করছে? খইয়ের ধান ছড়াতেছে। খইয়ের ধান বলতে আমরা বুঝবো যে আমাদের যে গ্রাম বাংলায় যে বিনি ধান আছে, বিনি ধান, হ্যাঁ, সেই বিনি ধানকে আমরা খইয়ের ধান বলবো। এবং কবি সেই বিনি ধান নিয়ে প্রাণোচ্ছল ভাবে, একেবারে আনন্দের সাথে যে শিশু খেলা করছে, উঠোনের ঘাসে ছড়াচ্ছে, উৎসব করছে, সেই শিশুর খেলার মধ্য দিয়ে, খইয়ের ধান বিছানোর মধ্য দিয়ে, বিতরণ করার মধ্য দিয়ে কবি এই বাংলায় তিনি আসতে চান এবং তিনি
বাংলার এই সৌন্দর্যটাকে তিনি উপভোগ করতে চান। আমরা এর পরের লাইনে যাই। এরপরের লাইনে কি আছে? রূপসার ঘোলা জলে হয়তো কিশোর এক সাদা ছেঁড়া পালে। এই লাইনের কম্বিনেশন আরেকটা একটু করে আছে ডিঙ্গাবাই। দেখো তাহলে আমরা বলি রূপসা, আমরা বলতে পারি যে কি আবার আসিব ফিরে এই কবিতায় কয়টি নদীর নাম আছে? এই প্রশ্ন যদি আমাদেরকে করা হয় তাহলে আমরা প্রথমে একটা নদী পেয়েছি, ধানসিঁড়ি নদী, যেখানে কবির জন্ম হয়েছে, যেখানে কবির শিকড়ের টান রয়েছে। পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি রূপসা, দক্ষিণবঙ্গের একটি প্রসিদ্ধ নদী। আমরা জানি খুলনা অঞ্চলে এই নদীটি রয়েছে, দক্ষিণবঙ্গে রূপসা নদীর অবস্থান। তাহলে রূপসার যে ঘোলা জলে হয়তো কিশোর, বাংলার এক কিশোর কি করছে? একটা 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 ছেঁড়া পালে, সাদা রঙের ছেঁড়া পাল, পাল দিয়ে তো নৌকা চালাতো এক সময়। আগে তো ইঞ্জিন চালিত নৌকা ছিল না, পাল তোলা নৌকা দিয়ে মানুষ নৌকা নদী সমুদ্র এগুলো অতিবাহিত করতো, অতিক্রম করত। তাহলে কবি পরবর্তীকালে আসতে চান, যে দৃশ্য দেখতে চান এবং যেটার মধ্য দিয়ে কবি নিজেকে প্রকাশ করতে চান, সেটি হয়তো বা হতে পারে কি এক কিশোরের মতো, এক কিশোর যেভাবে কি হয়তো ঘোলা জলে হয়তো কিশোর এক সাদা ছেঁড়া পালে যে ডিঙ্গা বেয়ে যাচ্ছে, ডিঙ্গা ছোট ছোট নৌকা, ছোট ছোট নৌকা, মাছ ধরার নৌকা বা বর্ষি দিয়ে মাছ ধরার এরকম একটা নৌকায় পালতোলা, ছেঁড়া পালতোলা নৌকা নিয়ে সে চলে যাচ্ছে। এই দৃশ্য তিনি দেখতে চান, এই দৃশ্য তিনি প্রত্যাশা করেন। পরবর্তী জীবনে আসলে, পরবর্তী জীবনে তিনি বাংলায় আসলে তিনি এই দৃশ্য দেখেই তিনি মুগ্ধ হবেন। তাহলে ঘোলা জল, রূপসার ঘোলা জলে যে এক কিশোর সাদা ছেঁড়া পালে যে ডিঙ্গা বয়ে চলেছে, সে দৃশ্য কবিকে টানে, সে দৃশ্য কবিকে বেঁধে রেখেছে। এরপরের লাইনে আমরা চলে যাই, রাঙা মেঘ সাঁতরাইয়া অন্ধকারে আসিতেছে নীড়ে, কি দেখিবে ধবল বক। ওই লাইনে এটার সাথে একটু দেখবো আমরা, এই লাইনটা একটু মিলাই দিব, দেখিবে ধবল বক। দেখো কবি আর কি দেখতে পাবে? কবি দেখতে পাবে রাঙা মেঘ, লাল রঙের মেঘ সাঁতরায়ে অন্ধকারে আসিতেছে নীড়ে, কে? ধবল বক, সাদা রঙের বক। কবি যে বাংলার যে নদী, এখানে তো সবচেয়ে বেশি নদীকে তিনি নিয়ে এসেছেন, কারণ তিনি এই বাংলাদেশের নদীমাতৃক দেশ, নদীমাতৃক দেশ বিধায় তিনি বারবার নদীর কাছাকাছি এবং নদীকে কেন্দ্র করে যে উপাদানগুলো আছে সেই উপাদানের মধ্যে কবি তার নিজের স্বকীয়তাকে খুঁজে পেয়েছেন এবং তার দেশপ্রেমের যে বহিঃপ্রকাশ সেটা তিনি এই উপাদানগুলোর মধ্য দিয়ে তিনি প্রকাশ করতে চেয়েছেন। তেমনিতে তিনি দেখতে পাবেন যে নদীর পাড়ে কবি বসে আছেন, বা তিনি বসে আছেন এবং তিনি দেখতে পাচ্ছেন, তিনি দেখতে পাবেন, তিনি প্রত্যাশা করছেন যে হঠাৎ করে রাঙা মেঘ সাঁতরায়ে অন্ধকারে আসিতেছে নীড়ে। অর্থাৎ আকাশ, বিশেষ করে সাদা বকগুলো আমরা বিলে ঝিলে এগুলো চড়তে দেখি বিভিন্ন জায়গায়, বিশেষ করে নদীর পাড়েও আমরা এই সাদা বকগুলো দেখতে পাই। কবি দেখতে পাবেন সন্ধ্যা যখন চলে আসে, একেবারে সূর্যের আভা তখন লাল রঙের একটা অবস্থা তৈরি করে, সে সময়ে যে সাদা রঙের বকগুলোকে স্পষ্টভাবে কবি দেখতে পাবেন, তারা দিনের শেষে, ক্লান্তি শেষে আনন্দ মনে যেভাবে তারা কি ঘরে ফিরে যাচ্ছে, তাদের বাসায় ফিরে যাচ্ছে, এই দৃশ্য কবি দেখবেন আর কবি হৃদয় জুড়াবেন এবং তিনি দেখতে পাবেন সেই ধবল বকগুলোকে। এবং এই ধবল বকগুলোর মধ্যে কবি বুঝাতে চেয়েছেন, লাস্টের লাইনটি খুবই ইমপ্রেসিভ, খুবই এক্সপ্লোসিভ। তিনি বলেছেন, আমারই পাবে তুমি ইহাদের ভিড়ে। অর্থাৎ কবি, আমি একটু যদি বলি ইহাদের ভিড়ে, এখানে আমি একটু বড় করে ফেলি যে ইহাদের ভিড়ে মানে কি, এই যে যত কিছু আমি বলেছি এতক্ষণ, কবি রূপসার ঘোলা জলে যে ডিঙ্গা বেয়ে যাচ্ছে, সেই রূপ দেখতে চাচ্ছেন কবি হাঁস হয়ে এই বাংলায় আসতে চাচ্ছেন, কবি লক্ষ্মী পেঁচা হয়ে এই বাংলায় আসতে যাচ্ছেন, কবি চাচ্ছেন তিনি শালিকের বেশে আসবেন, তিনি কখনো সংকোচিনের বেশে আসবেন। এভাবে যে প্রকৃতির যে নানা উপাদানগুলো আছে বাংলার, আকাশে বাতাসে জলে স্থলে সমতলে যে উপাদানগুলো আছে, সেই উপাদানের প্রত্যেকটির মধ্য দিয়ে কবি নিজেকে প্রকাশ করতে চাচ্ছেন এবং তিনি আশার একটা অতৃপ্ত কামনা ব্যক্ত করেছেন। কবি বলতে চাচ্ছেন যে বাংলার যে সর্বজনীন, অর্থাৎ সকল
যে সকল প্রাকৃতিক উপাদানের মধ্যে মানুষ কবিকে যদি খুঁজে পেতে চায়, উনি মানুষকে বলছে তোমরা আমাকে তখন কোথায় পাবে? আমি তো সৃষ্টির অমোঘ নিয়মে, চিরন্তন নিয়মে পৃথিবী থেকে চলে যাব, সত্য সত্য, কিন্তু তোমরা আমাকে কোথায় খুঁজে পাবে? আমাকে আবিষ্কার করবে কিভাবে? আমার নাম তো জীবনানন্দ দাশ তখন থাকবে না। তখন তোমরা আমাকে সেই শঙ্খচিল, সেই শালিক, সেই হাঁস, সেই সুদর্শন পোকা, সেই কাক, সেই লক্ষ্মী পেঁচা, সেই কিশোরীর ঘুঙুর লাল পা, সেই কলমির গন্ধ ভরা সেই উপাদানগুলোর মধ্যে তোমরা আমাকে খুঁজে পাবে, আমাকে দেখতে পাবে। সেই ভিড় ঠেলে তোমরা যদি যাও, আমাকে সেখানে আবিষ্কার করতে পারবে। তার মানে কি বুঝিয়েছে? তার মানে কবি বুঝিয়ে দিতে চেয়েছে সকল প্রাকৃতিক উপাদানের মধ্যে কবিকে খুঁজে পাওয়া যাবে। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা তোমাদেরকে যেটা বোঝাতে চেয়েছি, যে আমি সর্বশেষ তোমাদের উদ্দেশ্যে যেটা বলতে যাচ্ছি, কবি একেবারে নিসর্গের কবি বলা হয় জীবনানন্দ দাশ। তিনি মূলত বাংলার প্রত্যেকটা বস্তুর সঙ্গে তিনি জড়িয়ে গেছেন। তিনি জীবিত থাকা অবস্থায় ব্যক্তি জীবনানন্দ দাশ তিনি মনে করছেন বাংলাকে তিনি খুব নিকট থেকে হয়তোবা উপভোগ করতে পারেননি, না করার আগেই তার সময় শেষ হয়ে যাবে। কিন্তু মৃত্যু তো চিরন্তন, শাশ্বত, একটি অমোঘ সত্য। এই নিয়মে, শাশ্বত নিয়মে তাকে পৃথিবী থেকে চলে যেতে হবে। কিন্তু তাকে যদি দ্বিতীয়বার সুযোগ দেওয়া হয় পৃথিবীতে আসার, তাহলে তিনি কোথায় আসবেন? তিনি এই বাংলায় আসবেন। তিনি এই বাংলার প্রতিটি জনপদে এসে মানুষের সাথে তিনি মিশবেন না, তিনি আসবেন প্রকৃতির ফুল, ফল, পাখি, উপাদানগুলো যা আছে তাদের সাথে একাকার হয়ে মিশে তিনি তাদের রূপ ধরে তিনি বাংলায় আসবেন, এবং এটি আসার জন্য তিনি দৃঢ় প্রত্যয় ঘোষণা করেছেন। আশা করছি তোমরা সবাই এই 14টি লাইন মোটামুটি বুঝতে পেরেছ। তোমরা আরও বেশি অনুশীলন করলে আরও বেশি তোমাদের কাছে বিষয়টা সহজ হয়ে যাবে। আমরা পরবর্তী স্লাইডে, পরবর্তী ক্লাসে আমরা তোমাদেরকে এই টপিককে কেন্দ্র করে যে প্রশ্নগুলো আসে, প্র্যাকটিস করতে হয়, সেগুলো তোমাদেরকে আমরা বুঝিয়ে দিব, সেগুলো আমরা বোঝানোর চেষ্টা করব। সেই পর্যন্ত তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। সবাইকে অনেক অনেক শুভকামনা। আসসালামু আলাইকুম।